ওকে, কন্টেন্ট দিয়ে দিছি। এখন আমরা আসো কন্টেন্টে আসি। সবার প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের একটা ডোমেইন এবং একটা হোস্টিং প্রয়োজন হবে। তো সবার আগে আসলে দেখি ডোমেইন এবং হোস্টিংটা কি। সেটার মধ্যে আমি খুব সুন্দর করে লিখছি, দেখো। সবার প্রথমে আমাদের ডোমেইন বলতে আসলে একটা নাম বোঝায়। আমি একটা নোটপ্যাড নিচ্ছি, সবাই নামটা মনে রেখে, নোটপ্যাড ডট পিডব্লিউ, এটা দিয়ে আসলে টেক্সটের কাজ করতে পারবা, অনলাইন নোটপ্যাড। আচ্ছা, একটা ডোমেইন বলতে আমরা কি বুঝি? আসলে ডোমেইন মানে হচ্ছে একটা নাম, সোজা কথা। মনে করো minhajul-asif.com, অথবা আমার পার্সোনাল ওয়েবসাইট হচ্ছে, তোমার ব্লগটা হচ্ছে what minhajul-asif.com। আমি এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, এই জন্য এই নামে আছে। তোমরা যেটা তোমাদের ব্র্যান্ডিং নেম সেই নামে ডোমেইন হোস্টিংটা নেওয়ার ট্রাই করবে। আচ্ছা, আগে একটু বুঝাই ডোমেইনটা কি। ডোমেইন হচ্ছে সোজা কথা নাম। এই যে একটা ওয়েবসাইট, আমরা যদি এটাতে সার্চ করি, আমি খুব সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাবো যেখানে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, লেখা আছে, ছবি আছে। তো এই যে নামটা হোয়াট মিনাজুল আসিফ রাইট অথবা minhajul-asif.com, এই নামটাই হচ্ছে একটা ডোমেইন। তার মানে ডোমেইন বলতে সোজা কথা এই ডোমেইনটা আমাদের 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর বা নির্দিষ্ট সময়ের জন্য রেজিস্টার করে নিতে হয়। যখন একবার কেউ একটা ডোমেইন নিয়ে নিবে, সেটা অন্য কেউ নিতে পারবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার প্রতি বছরই এই ডোমেইনটা রিনিউ করা লাগে। তো ডোমেইন হচ্ছে সোজা কথা নাম। আর হোস্টিং জিনিসটা কি? দুটো জিনিস শিখবো, ডোমেইন এবং হোস্টিং। হোস্টিং হচ্ছে তোমার ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক কন্টেন্ট আছে, তাই না? একটা ছবি আছে, লেখা আছে, অনেক অনেক ব্লগ আছে। লেখা মানে তোমার এই পোস্টের মধ্যে আমরা যদি ঢোকার পরে দেখবো এটার মধ্যে অনেক অনেক টেক্সট আছে, ইমেজ আছে। সোজা কথা এই ওয়েবসাইটের মধ্যে যা যা কন্টেন্ট আছে এগুলো একটা জায়গায় রাখতে হয়। এই জায়গাটাকেই বলা হয় হোস্টিং। তাহলে হোস্টিং মানে হচ্ছে সোজা কথা ওয়েবসাইট রাখার জন্য যে স্পেস লাগে সেই স্পেসটাকে হোস্টিং বলা হয়। এখন আমাদের ডোমেইনটাও কিনতে হয়, হোস্টিংটাও কিনতে হয়। আর হোস্টিং এর স্পেস আমরা কতটুকু লাগে এটা একটা বড় ফ্যাক্ট। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট গুলো বানাবো, আমাদের ডোমেইন তো একবার নিয়ে নিলে হলো, হোস্টিং আমরা 1 GB। এই অ্যানোটেশন কি করতেছে? সরি সরি ভাইয়া, হাতে ক্লিক লেগে হয়ে গেছে, সরি ভাই। আচ্ছা, আচ্ছা, সবাই এটা বুঝতে পারছো? হোস্টিং হচ্ছে একটা স্পেস। এটা আমাদের 1 GB হয়, 2 GB হয়, 3 GB হয়, 5 GB হয়। আচ্ছা, তো এই জিবি বলতে কি আসলে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো রাখবো, এই কন্টেন্ট গুলো মানে ধরো আমার এই ওয়েবসাইটের মধ্যে প্রায় 1500 ব্লগ আছে, অর্থাৎ প্রায় 1500টা মানে ব্লগ বা লেখা আছে। এত এত লেখা রাখার জন্য আমার মোটামুটি একটা 10 GB হোস্টিং লাগছে। তো তোমাদের ক্ষেত্রে সাজেস্টেড হচ্ছে 2 GB একটা হোস্টিং নেওয়া, কারণ একটা ওয়েবসাইট বানাইতে গেলে মানে মোটামুটি 2 GB তুমি 3 থেকে 4টা বড় বড় ওয়েবসাইট রাখতে পারবা। কিছুদিন পরে আমরা ই কমার্সের ক্লাস করবো। ই কমার্সের ক্লাসে আসলে অনেক অনেক প্রোডাক্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা মোটামুটি 2 GB নিলে আমরা সেফ। 2 GB তে আমাদের মোটামুটি 3টা বড় বড় ওয়েবসাইট রাখা যাবে। ঠিক আছে? তো ডোমেইন এবং হোস্টিং দুটো জিনিস ক্লিয়ার। ডোমেইন মানে সোজা কথা ওয়েবসাইটের যে নামটা হয় সেটা ডোমেইন, আর হোস্টিংটা হচ্ছে আমরা যেখানে ওয়েবসাইটটা রাখি সেটা হচ্ছে হোস্টিং। ক্লিয়ার? ভাইয়া আনমিটারেড বলতে কত জিবি বোঝায়? আনমিটারেড 20 GB বেশি হয় না আর কি, আনমিটারেড লিখে, বাট 20 GB ম্যাক্সিমাম। ঠিক আছে, যেখান থেকে না। আচ্ছা, এবার আসো আমরা একটু বুঝি আমাদের সি প্যানেল জিনিসটা কি। সি প্যানেলটা হচ্ছে আমরা নিজেদের নামে, আচ্ছা সবার প্রথম হচ্ছে আমরা এই ডোমেইন হোস্টিংটা, মানে ডোমেইন হোস্টিং তো বুঝলাম। এখন এই ডোমেইন হোস্টিংটা তোমরা পারচেজ করার পর তোমরা একটা সি প্যানেল পাবা। সি প্যানেলে আমি একটু পরে আসতেছি। ডোমেইন হোস্টিংটা কেন পারচেজ করতে হবে এটা একটু বলি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করব, তখন এই ক্লায়েন্টের কাজগুলো করার জন্য ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং এ কাজ করতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের একটা সি প্যানেলে কাজ করতে হবে। যেহেতু ক্লায়েন্টের একটা সি প্যানেলে কাজ করতে হবে, আমার আসলে একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে সি প্যানেলে। সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ডোমেইন হোস্টিং লিংক করা, ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্টেন্ট বসানো। তো এই এক্সপিরিয়েন্স গুলো হঠাৎ করে একটা ক্লায়েন্টের কাজে যখন করতে যাবা, তখন আসলে ডোমেইন হোস্টিং যদি দিয়ে প্র্যাকটিস না করো, তখন দেখা যাবে ওটা প্রপারলি করতে পারবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অনেক ক্লায়েন্ট আসলে মানে দেখা যায় যে নিজেদের ডোমেইন হোস্টিং এ কাজগুলো করানোর পর অনেক সময় পেমেন্ট না দিয়ে চলে যায়। এটা এটা মানে একটা কমন প্রবলেম আমাদের নতুন ফ্রিল্যান্সারদের জন্য। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ক্লায়েন্টের কাজগুলো আমরা আমাদের ডোমেইন হোস্টিং এ করার চেষ্টা করব, এবং
ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ সব ঠিক আছে, তখন ও পেমেন্টটা দিয়ে দেওয়ার পর, মানে ক্লায়েন্ট যখন আমি যে ক্লায়েন্টের কাজটা করছি সেই কাজের জন্য পেমেন্ট অবশ্যই একটা ফিক্সড, সেই ফিক্সড পেমেন্টটা দেওয়ার পর আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা সফটওয়্যারের মাধ্যমে 5 মিনিটের মধ্যে ক্লোন করে দিতে পারবো পুরো ওয়েবসাইটটা। তাহলে কি হলো, আমার আসলে পেমেন্ট মিস হওয়ার চান্স নাই। আর এছাড়া ফ্রি ডোমেইন হোস্টিং কিছু আছে যেগুলো আসলে বিভিন্ন প্লাগইন, অথবা আমরা মোটামুটি প্রায় 30 থেকে 35টা বিভিন্ন টুল বা প্লাগইন দেখাবো, এই প্লাগইন গুলো সাপোর্ট করতে চায় না। তো কখনোই ফ্রি ডোমেইন হোস্টিং সাজেস্টেড না। আর ডোমেন হোস্টিং পেইডই নিতে হবে। আর ডোমেন হোস্টিংটা নেওয়ার ক্ষেত্রে তোমার বিভিন্ন জায়গা থেকে নিতে পারো ডোমেন হোস্টিং। আচ্ছা, এদের কারো কোনো কোশ্চেন আছে যেটুকু বলছি? হ্যালো ভাইয়া, না, না ভাই। আমার আমার অলরেডি ডোমেন হোস্টিং নেওয়া আছে। তো এই ক্ষেত্রে কি আপনি না না, এটা কি? তুমি যদি ডোমেন হোস্টিং নিয়ে নাও তাহলে ফাইন, ওটাতে কাজ করো। পেইড ডোমেন হোস্টিং তো তাইলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই ডোমেন হোস্টিংটা বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়, যেমন নেমচিপ, গোড্যাডি, তারপর হচ্ছে বাংলাদেশি অনেক হোস্টিং প্রোভাইডার আছে। তো বাইরের যে ডোমেন হোস্টিং গুলো আছে এগুলোতে মোটামুটি কস্টিংটা পড়ে হচ্ছে 5000 মিনিমাম। অর্থাৎ তুমি নেমচিপ বা গোড্যাডি থেকে যদি নাও তাহলে তোমাদের একটা ডোমেইন এবং একটা হোস্টিং এ প্রায় 5000 এর মতো খরচ পড়ে যাবে। তো নতুন অবস্থায় আসলে এটা ইফোর্ট করাটা উচিত না। আর তোমাদের আসলে ডলারও নাই এখন, ডলার দিয়ে কিনবা। আর বাংলাদেশি যে সার্ভার গুলো আছে এই সার্ভার গুলো আপ টাইম খুবই খারাপ থাকে, এটা একটা প্রবলেম। আর আমাদের নিজস্ব ডোমেইন হোস্টিং আছে যেটা আমরা জোরা আইটি নামে আমাদের পরিচিত। অর্থাৎ আমাদের একটা ফেসবুক পেজ আছে জোরা আইটি নামে। তো আমরা ডোমেইন হোস্টিং ওখান থেকে প্রোভাইড করি। আমাদের এখানে আসলে ডোমেইন হোস্টিং এর প্রাইসটা হচ্ছে অলমোস্ট প্রায় 3200 টাকা। কিন্তু স্টুডেন্টদের জন্য আসলে আমরা 1 জিবি 1800 টাকা, 2 জিবি আমরা, মানে ব্যাপারটা স্টুডেন্টদের জন্য যে প্যাকেজটা আমাদের, এই প্যাকেজটা আমি একটু ডিসক্রাইব করতেছি, বাট ইটস ওপেন, তোমরা যে কোনো খান থেকে নিতে পারো। বাট ডোমেইন হোস্টিংটা আমাদের এখান থেকে নিলে আমরা সাপোর্টটা ম্যানেজ করবো। মেইন পয়েন্টটা হচ্ছে আমরা ডোমেইন এবং হোস্টিং আমরা কেন আসলে আমরা প্রোভাইড করতেছি, এটার মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ধরো এখন তোমাদের ব্যাচে অলমোস্ট 90 জন স্টুডেন্ট। 90 জন স্টুডেন্ট যদি 90 জায়গা থেকে ডোমেইন হোস্টিং নেয়, বা ধরলাম 10 জায়গা থেকে নিছে, তো বিভিন্ন সার্ভার, মানে সার্ভারের আসলে অনেক প্রবলেম থাকে বা হোস্টিং এর আসলে অনেক প্রবলেম থাকে। এই প্রবলেম গুলো ফিক্স করতে করতে আমাদের প্রচুর পরিমাণ সময় দিতে হয় বা ইফোর্ট দিতে হয়, যেটা আসলে আমাদের ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। যার কারণে আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে ডোমেইন হোস্টিং আমরা একটা সার্ভার নিয়ে নিছি। সেই সার্ভারের প্রবলেম গুলো আমরা জানি কি কি প্রবলেম হয়, কোন স্টুডেন্ট যখন ফেস করে ইমিডিয়েটলি আমাদের সাপোর্ট গুলো ক্লোজ হয়ে যায়। তবে নাম্বার অফ সাপোর্টটা কমানোর জন্য আমরা ডোমেইন হোস্টিংটা প্রোভাইড করি। আর ডোমেইন হোস্টিংটা স্টুডেন্টদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ডোমেইন হোস্টিং এর অনেক লিমিট আছে। অর্থাৎ তুমি 1 জিবি একটা ডোমেইন নিলা, সেই ডোমেইনে তুমি 3টা 4টা 5টা ওয়েবসাইট রাখার পর দেখা যাবে তোমার ডাটাবেস লিমিট হয়ে গেছে, ইমেল অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের যেসব সার্ভার গুলো আছে সেখানে আসলে ওরা লিমিট করে রাখে। অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং এ আমি একটু পরে যখন সি প্যানেলে যাব তখন লিমিটের ব্যাপারটা ক্লিয়ার করে দিব। তো আমরা আসলে সবকিছু ওপেন রাখছি, ব্যান্ডউইথ থেকে শুরু করে এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে ডেটাবেস, তারপর কতগুলো ওয়েবসাইট রাখতে পারবা, কতগুলো অ্যাড অন ডোমেন রাখতে পারবা, এই সবগুলো জিনিসই ওপেন। এবং ইভেন তুমি মানে ইমেল অ্যাকাউন্টও আনলিমিটেড করতে পারবা। মানে আমাদের সবকিছু স্টুডেন্টদের জন্য আনলিমিটেড করে রাখা হয়েছে। আর আমাদের কস্টিংটা হচ্ছে 1 জিবি 1800 টাকা, 2 জিবি হচ্ছে 2300 টাকা, মানে প্রত্যেক জিবির জন্য 500 টাকা করে বাড়বে। অর্থাৎ তুমি ডোমেন এবং হোস্টিং এবং এসএসডি হচ্ছে আলাদা একটা মানে সিকিউর সার্ভার, যে মানে যেটা আসলে তোমার এইচটিটিপিএস কে ডিফাইন করে। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে এখন দেখবে এরকম লক করা সাইন দেখবে, হ্যাঁ, ক্লিক করলে এটা দেখাবে এটা একটা সিকিউর ওয়েবসাইট। এই সিকিউরিটিটা কিনতে হয়। এটার প্রাইসই অলমোস্ট প্রায় শুরুই হয় হচ্ছে তোমার $9 থেকে। এটা অন্যান্য ডোমেইন হোস্টিং এ তোমার আলাদাভাবে কিনে নিতে হবে, নেমচিপ, গোড্যাডি বলো। বাট আমাদের এসএসডিটা মানে এসএসএলটা ফ্রি, মানে আমাদের সিকিউরিটি লেয়ারটা পুরোপুরি 1 বছরের জন্য ফ্রি। অর্থাৎ আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না। আর আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে কি যে এই ডোমেন হোস্টিংটা আমি 1 জিবি 2 জিবি 3 জিবি যাই কিনি, এটা 1 বছরের জন্য। এক হ্যাঁ, বছর পর আমি এটাকে কিভাবে আবার মানে রিনিউ করবো, সেই ক্ষেত্রে আচ্ছা, আমার আমাদের কস্ট পেজে নক কেমন? করলে কস্ট একই থাকবে অথবা কমবে, কখনো বাড়বে না। হ্যাঁ, যেহেতু সার্ভারের দাম দিনে দিনে কমতেছে, আমাদের আগে পেমেন্ট ছিল 2300 টাকা, এখন পেমেন্ট হয়ে গেছে মানে এখন আগে 1 জিবি ছিল 2300, এখন 1 জিবি 1800 টাকা। সো আইদার ইকুয়াল থাকবে অথবা কমবে। আচ্ছা, এখন আমরা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অফার দেখি, একটা ডোমেইন $1 কিনা যাচ্ছে বা $4 কিনা যাচ্ছে। তো এইটার একটা বড় প্রবলেম হচ্ছে, প্রথম বছর তোমাকে $1 বা $4 হয়তো ডোমেইনটা ফ্রিতে দিচ্ছে, কিন্তু পরবর্তী বছরে যখন তুমি যাবা তোমার ওই ওয়েবসাইটটা তোমার ব্র্যান্ডিং এর নামে, ধরো minhajul-asif.com, তুমি এই ওয়েবসাইটটা তুমি না পারবা চেঞ্জ করতে, না পারবা ওদের কাছ থেকে নিয়ে আসতে। অর্থাৎ ওরা মানে বাংলাদেশি বিশেষ করে যেসব সার্ভাররা আছে এরা এই কাজটা করে, দেখা যায় যে ডোমেন গুলো ছাড়ে না।
অর্থাৎ তোমার অন্য আরেকটা ডোমেন হোস্টিং ভালো লাগছে তোমার কাছে, সেই হোস্টিং এ তুমি শিফট হয়ে যেতে চাও। ধরো ওরা আটকে রাখবে এবং বন্দি করে রাখবে তোমাকে, এবং প্রাইসটাও তখন হাই করে দিবে, তুমি না পারবা সরতে, না পারবা হচ্ছে তুমি ছাড়তে, কারণ এটা তোমার ব্র্যান্ডিং নাম এবং এই ওয়েবসাইটটা তোমার অনেক মানুষ জানে, অনেক ক্লায়েন্ট জানে, একটা চমৎকার পার্সোনাল ওয়েবসাইট বানাইছো। সো এটা একটা প্রবলেম, বাট আমাদের এখানে ওপেন, তোমার কাছে যখনই মনে হবে যে আমাদের হোস্টিং বা আমাদের ডোমেইনটা তোমার কাছে ভালো লাগতেছে না, তোমরা জাস্ট আমাদের জোড়া আইটি পেজে নক করবা। জোড়া আইটি পেজে নক করার সাথে সাথে দেখবা তোমাদেরকে আমরা নিজেরাই ট্রান্সফার করে দিব। আর এখানে লক করার একটা ব্যাপার থাকে, ডোমেইন লক করে রেখে অনেকে এই বিজনেসটা করে। সো এখানে আসলে কিছু ড্রব্যাকস আমি আসলে ফেস করছি দেখে বলতেছি। আমার যে পার্সোনাল ডোমেইনটা minhajulaasif.com, তোমরা সবাই চিন্তা করতে পারো ভাই minhajulaasif.com নাই কেন, এটা আমার কোনো একজন মেন্টরের কাছ থেকেই নেওয়া। তো এই ডোমেইনটা আমি নেওয়ার পরে দেখা গেছে মানে উনি আর ট্রান্সফার করে দেয় নাই আমাকে, মানে যেহেতু আমার নিজস্ব ডোমেইন হোস্টিং আছে, উনি ট্রান্সফার করে দেয় নাই আর আমি আনতেও পারি নাই। তো বুঝতে পারতেছো আমার মতো মানুষ যেখানে ধরা খেয়ে গেছে, সেখানে আসলে ডোমেইন হোস্টিংটা একটা মানে বাংলাদেশি যারা বিশেষ করে বিজনেস করছে তাদের একটা মানে নতুন অবস্থায় আসলে অনেকে বুঝে না, ডোমেইন হোস্টিং দেখা যায় প্রথম মাসে একটু কম পে টাকা নিয়ে নেয়, পরবর্তী বছরগুলোতে সাফার করে, এবং এটা লাইফ টাইম সাফার। বুঝতে পারছো, একটা পার্সোনাল ডোমেইন minhajulaasif.com এটা না থাকা মানে অনেক বড় লস তোমার জন্য বা আমার জন্য। তো এই জন্য আসলে আমরা ডোমেইন হোস্টিংটা কি করবো, মানে তোমাদের যখনই মনে হবে যে তোমার শিফট করা দরকার বা তুমি নেম চিপে যেতে চাচ্ছ, তুমি ডলার ইনকাম করতেছো, এখন তুমি ইন্টারন্যাশনাল সার্ভার নিতে পারবা, ইউ ক্যান মুভ এনি টাইম, এবং আমরা যে কোনো সময় তোমাদেরকে ট্রান্সফার করে দিব। আচ্ছা, আমাদের এই প্রাইসটা মানে আমরা তো আজকের থেকে কাজ শুরু করবো, এবং আমরা আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সি প্যানেলেই তৈরি করবো, তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটাও সি প্যানেলেই জমা দিতে হবে। তো তোমাদের ইমিডিয়েট ডোমেইন হোস্টিং লাগতেছে 1800 বা 2300 টাকা। সো অনেকে হয়তো এখনই ইফোর্ড করতে পারবা না টাকা, তো তোমাদের জন্য 7 ডেজ এর একটা সময় দেওয়া হয়। মানে আমাদের ক্লাসের মধ্যে আলমগীর আছে, আলমগীর তুমি তোমার জুমের চ্যাটে একটু তোমার প্রোফাইলের লিংকটা দিয়ে দিও। তো আলমগীর এইচ কবিকে, ও আসলে জোরাইটিটা পুরোটা ম্যানেজ করে এবং আমাদের এলিমেন্টর ব্যাচের মেন্টর। ও তোমাদেরকে জাস্ট তোমাদের মানে 7 দিনের একটা সময় থাকবে, তোমার ডোমেইন হোস্টিংটা এখনই নিয়ে ব্যবহার করতে পারবা। ওকে নক করলে ও তোমাকে ডোমেইন হোস্টিং দিয়ে দিবে। আর ডোমেইন হোস্টিংটা নেওয়ার পর 1 সপ্তাহের মতো সময় পাবা, 1 সপ্তাহ সময়ের মধ্যে তুমি আসলে পেমেন্টটা করে দিলেই হইলো। এক্ষেত্রে তুমি ভেঙে ভেঙেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ডোমেইন হোস্টিং এর সাপোর্টটা তোমাদের মানে ডোমেইন হোস্টিংটা শুধু আমাদের কাছ থেকে নিলে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবা, যার হোস্টিং তার কাছ থেকে সাপোর্ট নিতে পারবা। আর হ্যাঁ, না সাব ডোমেইনে প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না ইসাত, আমি আসতেছি ব্যাপারটাতে। আর তার মানে ডোমেইন হোস্টিং এর হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের দেশীয় যদি কারো থেকে নেই ডোমেইন হোস্টিং, সেক্ষেত্রে ভাই কি কি প্রবলেম ফেস করতে পারি এগুলো একটু আচ্ছা হ্যাঁ, বলা যাবে? আমি শুধু একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি আমি সবকিছুই। মানে যে যে ফ্যাসিলিটি গুলো বা যে যে প্রবলেম গুলো ফেস করবা, সেই প্রবলেম গুলো ওভারকাম যদি করতে পারো বা দেখে নিতে পারো, দ্যাট ইজ ফাইন। এই প্রবলেম গুলো যদি না থাকে, যে কোনো সার্ভার ইজ গুড। মানে আমি আমাদের সার্ভারের কিছু বৈশিষ্ট্য বলবো, ঠিক আছে? আলমগীর তুমি তোমার প্রোফাইলে পুরো লিঙ্ক একটু দিও। আচ্ছা, তার মানে হচ্ছে আলমগীরকে নক করলে তোমরা আজকে ডোমেইন হোস্টিং পেয়ে যাচ্ছ, বা আজকে কাজ শুরু করতে পারবা। যখনই নক দিবা তখনই আলমগীর দিয়ে দিবে, পেমেন্টটা তোমরা 7 দিনের মধ্যে করতে পারবা। যাদের সামর্থ্য আছে পেমেন্টটা করে দিয়ে নেওয়াটা বেটার। আর ডোমেইন হোস্টিংটা নেওয়ার পর 1 বছর পর পর তোমাদের রিনিউ করতে হবে, অর্থাৎ 1 বছর পরে তোমাদের এই ইকুয়াল অ্যামাউন্টটা দিতে হবে। অথবা তুমি যদি মনে করো যে আমি 1 বছর পরে ডোমেইন হোস্টিং আর কাজ করব না বা ফ্রিল্যান্সিং করব না, তখন আর পেমেন্ট করা লাগবে না। অর্থাৎ এটা 1 বছর পর পর রিনিউ করতে হবে, এবং 1 বছর পরে তোমার যদি মনে হয় যে তুমি রাখতে চাচ্ছ না, তখন তুমি যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবা অথবা বাদ দিয়ে দিতে পারবা, সেক্ষেত্রে কোনো পেমেন্ট দেওয়ার দরকার হবে না। এখন 2 জিবি নেওয়ার পর অনেকের ক্ষেত্রে এরকম হয় 3 জিবি 4 জিবি 5 জিবি লাগতেছে। সেক্ষেত্রে জিবি কোনো ফ্যাক্ট না, তুমি আমি সাজেস্ট করবো আপাতত 2 জিবি প্যাকেজে ঢুকো। 2 জিবি প্যাকেজে ঢুকার পর যে কোনো সময় 500 টাকা দিলেই আলমগীর তোমাদেরকে মাইগ্রেট করে দিবে। অর্থাৎ 2 জিবি থেকে 3 জিবিতে মাইগ্রেট করতে 2800 টাকা, আবার 3 জিবি থেকে 4 জিবিতে আরো 500 টাকা, এইভাবে 500 টাকা অ্যাড মানে পাঠায় দেওয়ার সাথে সাথে আলমগীর 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমাদের হোস্টিংটাকে আপগ্রেড করে দিবে। আচ্ছা, আমরা এখন আসো সি প্যানেলে চলে যাব। আপনাদের এখানে যে সিকিউর ওয়েবসাইট, যে সিকিউর এসএসএল এসএসএলটা শুধু প্রথম বছরের জন্যই ফ্রি? না, এটা লাইফ টাইমের জন্য ফ্রি, মানে তুমি যতদিন আমাদের কাছ থেকে হোস্টিং নিবা ততদিন এসএসএল ফ্রি থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, এখন আমরা একটা হোস্টিং এ আসলে ধরো codenbee.com, এটা একটা ডোমেইন, তাই না? আর এই এটাতে ক্লিক করার সাথে সাথে কি হবে, একটা ওয়েবসাইট দেখা যাবে, সেই ওয়েবসাইটে একটা হোস্টিং এ রাখা হয়, এগুলো তো ক্লিয়ার। এখন এইটার একটা প্যানেল আছে, অর্থাৎ ব্যাক এন্ড প্যানেল আছে, যেখান থেকে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো। এটার নামই হচ্ছে সি প্যানেল। তোমার ডোমেইনের পর স্ল্যাশ লিখে সি প্যানেল দিলে দেখবা তোমার সি প্যানেলটা চলে আসছে। সি প্যানেলে ঢোকার নিয়মটা কি, ধরো তোমার ওয়েবসাইট হচ্ছে www.codenbee.com, এটার পরে স্ল্যাশ সি প্যানেল লিখলেই দেখবা তোমার সি প্যানেল চলে আসছে। এখন এই সি প্যানেলে আমি লগ ইন করে ব্যাকএন্ডটা দেখাচ্ছি এবং একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এবং সি প্যানেলের কিছু ফিচার বলবো যেগুলো আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায়
ডোমেইন হোস্টিং সেলিং এর প্রবলেম থাকে। এই cPanel এ ঢুকতে একটা আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এই আইডি এবং পাসওয়ার্ডটা আলমগীর তোমাদেরকে দিয়ে দিবে। তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর নিজ দায়িত্বে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবা। পাসওয়ার্ডটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে তোমার cPanel এ লগ ইন করার পর মানে আমরা আসলে একটা ডিফল্ট আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, তোমরা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবা। একদম বটমে দেখো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাওয়ার পর এখানে তুমি তোমার পাসওয়ার্ডটা দিবা, ওল্ড পাসওয়ার্ড, আর নতুন যে পাসওয়ার্ডটা তুমি সেট করতে চাও সেটা লিখবা, সেটা আবার কনফার্ম করবা, তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিলেই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো cPanel এ আমরা যা যা দেখতেছি, এখানে প্রায় আমাদের 70টার মতো অ্যাপ দেওয়া আছে। এই অ্যাপগুলো প্রত্যেকটা মানে সার্ভারে আসলে অল্প কিছু দেওয়া থাকে, লাইক ইমেল অ্যাকাউন্ট, ফাইল ম্যানেজার, এরকম কিছু জিনিস। কিন্তু আমাদের এখানে কিছু টুল দেওয়া আছে, অর্থাৎ ব্যাকআপ রাখার অপশন আছে, বা আমরা এসইও টুল ব্যবহার করতে পারবো। আমাদের MySQL ডাটাবেজে বিভিন্ন ব্যাকআপ আছে, এছাড়া ব্যান্ডউইথ সহ আরো অনেকগুলো জিনিস আছে, এসএসএল। এই জিনিসগুলো আলাদা আলাদা অন্যান্য সার্ভারে কিনতে হয়। মানে আমরা আসলে যে হোস্টিং থেকে নিছি সেখানে কন্ট্রাক্ট করে নিছি যে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের যা যা লাগবে এই জিনিসগুলো আমরা একবারে কিনে নিব এবং সমস্ত হোস্টিং এ একইভাবে দিব। অর্থাৎ এই ধরো মড সিকিউরিটি একটা চমৎকার সিকিউরিটি টুল, cPanel থেকে সমস্ত সাইটে সিকিউর করবে। আর এরকম কিছু টুল তোমাকে আলাদাভাবে কিনে নিতে হবে, লাইক ক্লাউডফ্লেয়ার বা মড সিকিউরিটি এরকম। এটা একটা ফ্যাক্ট। এখানে cPanel এর যেসব অ্যাপগুলো দেখতে পাওয়া যায় এগুলো বাইরের হোস্টিং কিনে নিতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে আমাদের একটা ওয়েবসাইট বানানোর পর, আচ্ছা আমাদের একটু একটু ভালো করে খেয়াল করো, আমাদের হাতের ডান দিকে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে সাব ডোমেইন বলতে আমরা কি বুঝি একটু হালকা করে আইডিয়া দিই। একটা ডোমেইনে আমি কয়টা ওয়েবসাইট রাখতে পারবো বলতো? ডোমেইনটা মনে করো codemanbee.com, এখানে আমি কয়টা ওয়েবসাইট রাখতে পারবো? কোনো আইডিয়া? codemanbee.com নিজে একটা ডোমেইন, এখানে একটা ওয়েবসাইট থাকবে। কিন্তু আমি আমার cPanel থেকে আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবো দুই ভাবে। এক নাম্বার হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইনটা কি? সাবডোমেইনটা হচ্ছে ধরো codemanbee.com, এর আগে আমি ধরো তোমাদেরকে একটা প্রজেক্ট দিলাম, project1.codemanbee.com, এটাকে একটা সাবডোমেইন বলা হয়। অর্থাৎ তোমার codemanbee.com এর আগে ডট দিয়ে কিছু একটা লিখে তুমি একটা সাবডোমেইন তৈরি করতে পারবা। এই সাবডোমেইনে একটা ওয়েবসাইট রাখতে পারবা। তাইলে এইভাবে আমি কত ওয়েবসাইট রাখতে পারবো? প্রজেক্ট 2, প্রজেক্ট 3, আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবো যতক্ষণ না আমার স্পেসটা শেষ না হয়। এই স্পেসটাই হচ্ছে তোমরা দেখবা উপরের দিকে ডান দিকে। আমার দেখো আমি এই ওয়েবসাইটে 10 জিবি একটা হোস্টিং ইউজ করতেছি, মানে 10 জিবি নিছি। হ্যাঁ, এইরকম তোমাদের এই স্পেসটা শেষ না হওয়া পর্যন্ত সাবডোমেন দেখো ইনফিনিটি। আমি 60টা সাবডোমেন ইউজ করছি কিন্তু আছে আমার হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আমি সাবডোমেন আনলিমিটেড করতে পারবো। আর প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করতে এক একটা MySQL ডেটাবেস তৈরি হয়। বাংলাদেশি যেসব সার্ভার সেল করে তারা 1 জিবি ডোমেইন হোস্টিং এ 5টা, 2 জিবিতে 10টা, 3 জিবিতে 15টা এরকম লিমিট করে দেয়। কিন্তু আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য আমরা এটা আনলিমিটেড রাখছি। অর্থাৎ তোমার যে কয়টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হবে সেই কয়টা ডেটাবেস লাগবে। আর ডেটাবেস যদি লিমিট করা থাকে ওর বেশি ওয়েবসাইট তুমি বানাইতে পারবা না তোমার স্পেস থাকা সত্ত্বেও। এটা একটা বড় অবস্ট্রাকেল। এভাবে আসলে ওরা কি করে, হোস্টিংটা তোমাদের কাছ থেকে বাড়ায় নেয়। ধরো তুমি 1 জিবিতে 5টা সাইট করছো, 6 নাম্বার সাইট করার সময় আটকাই গেলা, তখন ও বলবে তুমি এখন 2 জিবি কিনো, তুমি এখন 3 জিবি কিনো। এই জিনিসটা আমাদের স্টুডেন্টদের জন্য ওপেন, যে যত বেশি ওয়েবসাইট মানে ফাইল ম্যানেজ করে কম ফাইল রেখে যত বেশি ওয়েবসাইট বানাতে পারবা, আমাদের কোনো ইস্যুস নেই, আমরা এখানে আনলিমিটেড অ্যালাউ করে রাখছি। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এটা তো দেখলাম সাবডোমেইন, তাই না? সাবডোমেইন ছাড়াও আমাদের আরেকটা ওয়ে আছে মাল্টিপল ওয়েবসাইট রাখা, সেটার নাম হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরি জিনিসটা কি? একই রকম। আমরা codemanbee.com এর আগে ডট দিয়ে প্রজেক্ট লিখে একটা ওয়েবসাইট তৈরি করছি। আমরা ডাইরেক্টরির ক্ষেত্রে ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে প্রজেক্ট 1, এটা একটা ওয়েবসাইট, এটাকে ডাইরেক্টরি বলা হয়। ডাইরেক্টরি কি ক্লিয়ার? কিভাবে করবো কনসেপ্টটা আগে বুঝো, কিভাবে করবো সব দেখাবো আমি। সাবডোমেইন ডোমেইনের আগে একটা মানে ওয়ার্ড দিতে হবে ডট আকারে, আর ডাইরেক্টরি হচ্ছে স্ল্যাশ আকারে। সো দুটোটাই একই, কোনো ডিফারেন্স নাই। এখানে ওয়েবসাইটও দেখতে যা দেখাবে এখানেও তাই দেখাবে। বাট আমি সাজেস্ট করি হচ্ছে সাধারণত ডাইরেক্টরিতে ওয়েবসাইট করা, কারণ ডাইরেক্টরিতে তুমি খুব সহজে এসএসএল ইনস্টল করতে পারবা। অর্থাৎ তোমার প্রত্যেকটা হোস্ট, প্রত্যেকটা ডোমেইনের জন্য তো একটা তোমার এসএসএল লাগতেছে। অর্থাৎ এই ডোমেইনের জন্য একটা এসএসএল, এটার জন্য একটা এসএসএল। অনেক সময় সাব ডোমেইনে এসএসএল ঝামেলা করে, সেক্ষেত্রে আমাদের এসএসএলটা ডাইরেক্টরিতে খুব চমৎকার কাজ করে। অর্থাৎ তুমি ডাইরেক্টরিতে ইনস্টল করলেই হবে, এসএসএল আর কিছু করা লাগবে না, অটো এসএসএল ইনস্টল হয়ে যাবে। আমাদের একটা টুল আছে এখানে দেখো,
ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভাইয়া ডাইরেক্টরি কি কোনো পেজ, মানে একটা ওয়েবসাইটের? একটা না পেজ না, আর আলাদা একটা ওয়েবসাইট। ওকে, ধরো codebenbury.com/u নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আমি আলাদা একটা ই-কমার্স ওয়েবসাইট রাখছি। আবার শুধু কোডবেনবিডিতে আমাদের কোডবেনবিডি ওয়েবসাইট। সো দিস অল আর দ্য মানে সেপারেট ওয়েবসাইট। আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে, আলাদা প্লাগইন, আলাদা ফিচার, সবকিছু আলাদা। আচ্ছা, এদের তো ক্লিয়ার তাই না? সাবডোমেন এবং ডোমেন। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা আরো কিছু প্রবলেম বলবো যেটা আসলে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল বিভিন্ন সার্ভারে দেখা যায়, যেটা তোমরা আমাদের এখানে মানে খুব ইজিলি করতে পারবা। যেমন আমরা যখন, আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা ডোমেইনটা ফ্রি আছে কিনা এটা দেখবা কিভাবে, তাই না? আমি একটা লিংক দিচ্ছি internet.bs, মানে তোমরা তোমাদের ব্র্যান্ডিং নামে ডোমেইন ফ্রি আছে কিনা এটা বুঝবা কিভাবে। লিংকটা দিয়ে দিচ্ছি, দেখো internet.bs। আমি তোমাদের জুমের চ্যাটেও দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো এই সাইটটাতে তোমরা ভিজিট করে তোমাদের ব্র্যান্ডিং নেম দিয়ে সার্চ করো সবার প্রথমে। ঠিক আছে, দেখো ধরো একজনের ব্র্যান্ডিং নাম বলো তো, যেটা মনে মনে সিলেক্ট করে রাখছো। সোহাইব হোসেন অফিসিয়াল। অফিসিয়াল আবার লাগাইছো কেন? সোহাইব হোসেন, সোহাইব হোসেন জাস্ট SHOAIB, এই ছোট বলেছেন। সোহেব হোসেন, রাইট? ডোমেইন হোস্টিং নেওয়ার সময় কেউ স্পেস দিবা না, কেউ সংখ্যা লিখবা না, যা আছে ব্র্যান্ডিং নেম একটানা লিখে .com দিবা। আমরা .com ডোমেইনটা মানে .com ডোমেইনটা পছন্দ করি। .com ছাড়াও .org, .net, তারপর হচ্ছে .co, এরকম অনেক এক্সটেনশন পাওয়া যায়। বাট .com দিয়ে আসলে গুগলে র্যাঙ্ক করাটা ইজি হয়। তোমরা সবার প্রথমে এভাবে তোমার পুরো ব্র্যান্ডিং নামটা লিখে এক্সপ্লোরে ক্লিক করবা, দেখবা যে এই ডোমেইনটা ফ্রি আছে কিনা। ফ্রি আছে কিনা বুঝবা কিভাবে? দেখো এই যে এই ডোমেইনটা এখন অ্যাভেলেবেল আছে, যখন দেখবা অ্যাভেলেবেল লেখা আছে তখন বুঝবা ফ্রি আছে। তখনই আলমগীরকে নক করে বলবা, একদম নামের বানান ভুল করলে কিন্তু শেষ। আমাদের কিন্তু এই ডোমেইনটা পারচেজ করতে হবে, আমরা $8 পার ইয়ারে পারচেজ করব। পারচেজ করার পর তুমি যদি বলো ভাই শোয়েব বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে দেন, আমাদের কিন্তু ওই যে ভুল বানান তার জন্য পে করতে হবে, আবার নতুন ডোমেইনের জন্য আবার পে করতে হবে। সেক্ষেত্রে বানান ভুলটা অ্যাকসেপ্টেবল না। খুব ভালো করে দেখবা বানানটা কি আছে, দরকার হলে এখান থেকে কপি করে আলমগীরকে বলবা আমি এই নামে ডোমেইন নিব। আচ্ছা, এখন মনে করো শোয়েব হোসেন অ্যাভেলেবেল নাই, তাইলে কি করব? সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে মাঝখানে একটা ড্যাশ দিয়ে দেওয়া, এছাড়া কিছু না। অর্থাৎ কোনো 1 2 3 4 দিবা না, কোনো অফিসিয়াল লাগাবা না। ব্র্যান্ডিং নামে থাকবে। যদি ডাইরেক্ট পুরো shoaibhosen.com ফ্রি না পাও, shoaib-hosen দিয়ে এক্সপ্লোর করে দেখবা। ড্যাশ দিয়ে ফ্রি পাবা মোটামুটি আমরা শিওর। তো ফার্স্টে ট্রাই করবা ড্যাশ ছাড়া, পেয়ে গেলে তো ভালো, না পাইলে ড্যাশ দিয়ে ট্রাই করবা। যার যার ব্র্যান্ডিং নাম তো মাথায় সিলেক্ট হয়ে গেছে, তারপরে দুই একটা কোয়ারি হয়তো আমার ইনবক্সে আসতে পারে, বাট যাদের ব্র্যান্ডিং নেম সিলেক্ট হয়ে গেছে তারা internet.bs এ গিয়ে তোমরা তোমাদের পুরো নামটা .com সহ লিখে এক্সপ্লোরে ক্লিক করে দেখো যে অ্যাভেলেবেল আছে কিনা। তারপরে যদি বুঝতে না পারো আলমগীরকে নক করে দিবা, আলমগীর তোমাদের ডোমেইনটা চেক করে দিবে। আচ্ছা, সো আলমগীরের প্রোফাইল আশা করি সবাই পাইছো। 93 চ্যাটে একটু আলমগীর তুমি তোমার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিও। আচ্ছা, এবার আমরা এই ডোমেইন হোস্টিংটা কিভাবে চেক করবো এটা দেখাই দিলাম। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস, আমাদের প্রাইভেসি নামে একটা জিনিস আছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের ধরো স্যামসাং.com এর একটা ওয়েবসাইট, এটা কার নামে কিনা, কার ইমেলে কিনা, কার অ্যাড্রেস দিয়ে কিনা, এটা যদি ওপেন হয়ে যায় তাইলে একটু কেমন না ব্যাপারটা, মানে ভায়োলেশন না? একটা এত বড় কোম্পানি কার নামে ডোমেইন নিচ্ছে, মানে নাম থাকে একটা। হ্যাঁ, আমরা এটা কিভাবে চেক করবো? দেখো এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে whois.com/whois। এখানে গেলে তোমরা তোমাদের ডোমেইন লিখে সার্চ করবা। ধরো আমাদের কোডবেনবিডি ডোমেইনটা অন্য আরেকজনের কাছ থেকে নেওয়া, এই ডোমেইনটা দিয়ে সার্চ করলাম। এটা আসলে আমার নামে নেওয়া না, কোডবেনবিডি ডোমেইনটাও আমার একজন মেন্টরের কাছ থেকে নেওয়া ছিল অনেক বছর আগে। ঠিক আছে, তো এখন আমরা এই ডোমেইনটা আমরা দেখো কার নামে নেওয়া সেটা দেখাচ্ছে, কোম্পানির নাম দেখাচ্ছে, অ্যাড্রেসও দেখাচ্ছে, আর ফোন নাম্বারও দেখাচ্ছে। দিস আর দ্য ভায়োলেশন। এই জিনিসটা বাংলাদেশি ডোমেইন হোস্টিং এ থাকে, এটাকে বলা হয় প্রাইভেট হুইস। এই প্রাইভেট হুইসের জন্য আলাদাভাবে, মানে তুমি এই প্রাইভেট হুইসটা যদি চাও আলাদাভাবে পেমেন্ট করতে হয়, যেটা বাংলাদেশি সার্ভারগুলোতে কখনোই পাবা না। এখানে আসলে $4 একটা পেমেন্ট আছে, এটাও আমরা ফ্রি দিচ্ছি। অর্থাৎ তুমি তোমার ইনফরমেশন হাইড করে রাখতে পারবা। কিভাবে আমরা একটু দেখি। ধরো আমার নিজের যে পার্সোনাল এখন ডাটা ব্লগটা হোয়াট মিনাজুল আসিফ রাইট, এটা আমাদের নিজেদের কাছ থেকে নেওয়া। এখন আমরা এখানে দেখো প্রাইভেসি কিভাবে দিয়ে রাখছি। সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখো কোনো নাম দেখাচ্ছে, দেখাচ্ছে না। কোনো অর্গানাইজেশন দেখাইতেছে, হুইস প্রাইভেসি কর্পোরেশন দিয়ে আটকায় রাখছে। ইভেন যে ফোন নাম্বারটা, এটা হুইসের কোম্পানির ফোন নাম্বার। কোনো ইমেল নাই আমার, কোনো অ্যাড্রেস নাই আমার, এটা আমার একটা প্রাইভেসি। এটাকেই হুইস প্রাইভেসি গার্ড বলা হয়।
এই হুইজ প্রাইভেসি গার্ডটার জন্য আলাদা করে পেমেন্ট করা লাগে, বাট আমরা তোমাদের ডোমেন হোস্টিং এর সাথে এই প্রাইভেসি অপশনটা দিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশে বেসিক্যালি নাই, আর বাইরের থেকে নিতে গেলে তোমাকে পে করে নিতে হবে। সো দেখো এখানে অনেকগুলো জিনিস, এসএসএল সার্টিফিকেট ফ্রি দিচ্ছি, তারপর হচ্ছে যে প্রাইভেট হুইজ, এই সবগুলো জিনিসই আমরা ডোমেন হোস্টিং এর সাথে ফ্রি দিচ্ছি। আচ্ছা এসএসএল বলতে কি বোঝায়, মানে আমাদের এসএসডি, মানে আমাদের সাধারণত ডোমেন হোস্টিং গুলো যেই সব সার্ভারে রাখা হয় সেগুলো অনেক সময় হার্ড ডিস্কে রাখা হয়। আর হার্ড ডিস্ক আর এসএসডি ডিফারেন্স তোমরা সবাই জানো। আমাদের একটা সময় কম্পিউটার গুলো, ডেস্কটপ গুলোতে আমাদের 8টা হার্ড ডিস্ক ছিল, এখন 7টা হয়ে গেছে। এসএসডিটা আসলে অনেক ফাস্ট, মানে একটা সার্ভার প্রায় 13 গুণ বেশি ফাস্ট হয়ে যায় একটা এসএসডি সার্ভার। আর আমাদের সার্ভারটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা সার্ভার। আচ্ছা, এটাকে আমরা ক্লাউড সার্ভারও বলি, অর্থাৎ তোমার হোস্টিংটা কোথায় আছে সেটা হয়তো কেউ জানে না, হয়তো আমরা দিচ্ছি আমরা জানি, কিন্তু কেউ জানে না, এই জন্য এটাকে ক্লাউড বলা হয়। ক্লাউড মানে হচ্ছে মেঘ, অর্থাৎ এরকম একটা সার্ভার থাকে। হোস্টিংটা ব্যাপারটা হচ্ছে এরকম একটা সার্ভার রুমের মধ্যে অনেক অনেক ক্যাবিনেট থাকে, এই ক্যাবিনেট গুলোর মধ্যে অনেক অনেক এরকম এসএসডি থাকে এবং ব্যাকআপও থাকে। আর এই এসএসডি গুলো কোনো একটা দেশের, কোনো একটা সিটির, কোনো একটা বিল্ডিং এ, কোনো একটা তালায় থাকে। যেহেতু আমরা জানি না কোথায় আছে, সেই জন্য এটাকে ক্লাউড বলা হয়। তো আমাদের সার্ভারটা বেসিক্যালি ম্যানচেস্টারের একটা সিটিতে রাখা আছে, ম্যানচেস্টারের সার্ভার। তো ইউকের সার্ভার গুলো খুবই খুবই পপুলার, এবং ইউএস এর সার্ভার গুলোর সাপোর্ট গুলো খুব ভালো। আর মেইন কাজ হচ্ছে আমাদের এই মানে আমাদের আসলে যখনই ডোমেন হোস্টিং এর প্রবলেম হবে, আমাদের জোরা আইটি পেজে তুমি নক করলেই যে কোনো হোস্টিং ইস্যুর প্রবলেমগুলো, সলিউশনগুলো পেয়ে যাবা। যারা আগে কাজ করছে তোমাদের ওয়ার্ডপ্রেসে, যারা সিনিয়র ভাইরা আছে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা আসলে একটা ডোমেন হোস্টিং এ কত ধরনের প্রবলেম হয়ে থাকে। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়েই 3-4 জায়গায় বিভিন্ন ধরনের কোড বসানো লাগে, বা বিভিন্ন ধরনের মানে ইস্যু সলভ করার জন্য বিভিন্ন ওয়ে আছে। সো এই জিনিসগুলো আসলে সলভ করাটা হোস্টিং, তোমার যদি বাইরের কোনো একটা হোস্টিং প্রোভাইডার হয়, বা দেশি হোস্টিং প্রোভাইডারদেরকে বেসিক্যালি পাওয়াই যায় না। অর্থাৎ তুমি তাদেরকে নক করবা, তারা রিপ্লাই করবে 7 দিন পর। 7 দিন নাকি আসলে তুমি তোমার অ্যাসাইনমেন্ট গুলো শেষ করবা না। আর বিদেশি সার্ভার গুলোতে আসলে কন্ট্যাক্ট করতে গেলে কন্ট্যাক্টের প্রবলেমটা বুঝিয়ে বলা অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে সাপোর্টটা শুধু আমরা, আমাদের হোস্টিং যারা আমাদের কাছ থেকে নিবে তাদেরকেই মানে সাপোর্টটা দিয়ে থাকবো আর কি। আচ্ছা, আর এখানে দেখো আমাদের এই যে লকিং এর ব্যাপারটা দেখো, এখানে মানে বাংলাদেশি সার্ভাররা যেটা করে দেখো, এভাবে প্রথমে ডোমেইন নেওয়ার পর সেটা বাই ডিফল্ট লক থাকে। তো এই লকটা আর আনলক করে না, এটা আসলে যার কাছ থেকে ডোমেইন নিবা তার হাতে থাকে। তো এক্ষেত্রে আমরা তোমাদের যখনই ডোমেইন হোস্টিং, এখানে দেখো আনলকিং একটা ইস্যু আছে, একটা অপশন আছে, আমরা এখান থেকে আনলক করে রাখি। তোমাদের যখনই মনে হবে যে ট্রান্সফার করা দরকার, তোমরা আনলক করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন আমরা সিপ্যানেল এর কিছু টুল দেখবো যেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। সবার প্রথমে দেখো এখানে ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, এটা কিরকম আমরা একটু বুঝি। একটা ইমেল অ্যাকাউন্ট বলতে কি বুঝি, মনে করো grameenphone.com হচ্ছে একটা ওয়েবসাইট বা ডোমেইন। ভাই আর একটি বিজনেস ইমেল। হ্যাঁ, বিজনেস ইমেল, রাইট। আমাদের তো ভাইয়া মান্থলি নাই, আমাদের ইয়ারলি। 1800 টাকা বা 2300 টাকা যে পেমেন্টটা, এটা ইয়ারলি চার্জ, এটা ইয়ারলি দিতে হবে। বা তোমার যদি কোনো পেমেন্টের ইস্যু থাকে আলমগীরের সাথে কন্ট্যাক্ট করে নিন। আচ্ছা, আর হচ্ছে এখন আমরা বিজনেস ইমেল বলতে কি বুঝাই, ধরো grameenphone.com, এই কোম্পানিটার 3000 মেম্বার আছে। 3000 মেম্বারের জন্য 3000 ইমেল দেওয়া লাগবে। আসলে আমরা একটু দেখি, ধরো আমাদের সবার একটা অবশ্যই বিজনেস ইমেল দরকার। এখন গ্রামীণফোনে মনে করো মিনহাজ নামে একজন জয়েন করছে, তার ইমেলটা কি হবে, minhaj@grameenphone.com, ঠিক আছে। এখন গ্রামীণফোনে মনে করো রবিন নামে একজন জয়েন করছে, তখন কি হবে, robin@grameenphone.com। আর আমরা তো পার্সোনাল নিচ্ছি, তাই না? পার্সোনাল মনে করো minhajul-asif.com, তোমাদের এটা মনে করো তোমার নিজস্ব পার্সোনাল ডোমেইন। তখন তুমি অবশ্যই এরকম contact@minhajul-asif.com এরকম একটা ইমেল বানায় রাখবা, ঠিক আছে। আসলে আমরা এরকম একটা ইমেল তৈরি করি। সি প্যানেলে দেখবা ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা আনলিমিটেড ইমেল দিচ্ছি। এখন 3000, এখানেও সাধারণত 5টা বা 6টা ইমেল লিমিট করা থাকে বাংলাদেশি সার্ভারগুলোতে। তো তোমরা যেটা করবা, মানে আমরা এখানে আনলিমিটেড করে রাখছি, অর্থাৎ তুমি তোমার যত খুশি ইমেল তুমি বানাইতে পারবা এবং অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, এখানে দেখো এই যে অ্যাভেলেবেল কত, আনলিমিটেড, ইনফিনিটি। তো আমরা একটা ইমেল ক্রিয়েট করি, আসো ক্রিয়েট। আচ্ছা, এখানে দেখো ইউজার নেম, কন্ট্যাক্ট নামে একটা ইমেল সম্ভবত আছে, আলহামদুলিল্লাহ আমি contact2 দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইমেলটা কি হবে, contact2@codemanbd.com। একটা পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? পাসওয়ার্ড দিয়ে দিই, contact2@123, কিছু একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। খুব সহজ না? এবার ক্রিয়েটে ক্লিক করলাম, তাইলে আমাদের নতুন ইমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এই বিজনেস ইমেলটা আমি অ্যাক্সেস করব কিভাবে, তাই না? আচ্ছা, আমরা সি প্যানেলে অ্যাক্সেস করি কিভাবে বলতো, /cpanel লিখে না
আমরা বিজনেস ইমেল গুলোকে ওয়েব মেইল বলি। কি বলি? ওয়েব মেইল। ওয়েব মেইলে অ্যাক্সেস করতে গেলে তোমার ডোমেনের পর /ওয়েব মেইল লিখবা, তাইলেই হবে। আচ্ছা আসো ওয়েব মেইলে অ্যাক্সেস করতেছি। ওয়েব মেইলে অ্যাক্সেস করার পর ও বলবে তুমি তোমার ইমেল অ্যাকাউন্ট এবং ইমেলের পাসওয়ার্ডটা দাও। আমার ইমেল অ্যাকাউন্টটা কি ছিল? কন্টাক্ট যেহেতু আগে ছিল আমি কন্টাক্ট 2 নামে করছি। সো কন্টাক্ট 2@banduri.com। পাসওয়ার্ড কি দিছিলাম? আচ্ছা সো আমরা এখন একটা ওয়েব মেইলের ইন্টারফেস দেখবো। এখানে আসলে ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। এখানে দেখো রাউন্ড কিউব নামে একটা অপশন আছে, আমি ওপেনে ক্লিক করলাম। এখানে আমি দেখতে পাবো আমার সোজা কথা ইমেলের এক্সেস, মানে জিমেলে যা দেখো সেটাই। অর্থাৎ তুমি জিমেলে যেভাবে কম্পোজ করো ইমেল সেভাবে কম্পোজ করবো। আমরা আসলে একটা জিমেলে ইমেল পাঠাই। ধরো আমি আমার ইমেলে একটা ইমেল পাঠাচ্ছি, হাই লিখে, ঠিক আছে, সেন্ড। একটা ইমেল পাঠালাম, এটা আমি এখন আমার জিমেল থেকে অ্যাক্সেস করতে পারবো। লেটস চেক। gmail.com এ গেলাম। ভাইয়া আমাদের জিমেইলে ডাটাগুলো কি হোস্টিং এ স্টোর হবে এগুলো? হ্যাঁ, হোস্টিং এ স্টোর হবে। ভাইয়া ডোমেইনের আন্ডারে কি কোনো কিছু স্টোর হয় না? মানে ডোমেইনটা কি? না, ডোমেইনটা জাস্ট একটা নাম আর কিছু না, সব হোস্টিং এ থাকে। cPanelটা বেসিক্যালি হোস্টিং এর ফাংশন। আমার মানে ভাইয়া এই নামের ভিতরে ওই হোস্টিং প্রোভাইডার আমাদেরকে স্টোরেজ দেয়, এটাই সব তো ভাইয়া? কিছু দিচ্ছে। হ্যাঁ, স্টোরেজ, অ্যাপ, টুল, সফটওয়্যার এগুলো সব দিচ্ছে হোস্টিং প্রোভাইডার। ওকে ভাইয়া তাহলে ভাইয়া সি প্যানেলটা কি ওই হোস্টিং এর আন্ডারে, ডোমেইনের আন্ডারে? হোস্টিং এর আন্ডারে, cPanelটা হচ্ছে হোস্টিং এর আন্ডারে। ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। আমি এই ব্র্যান্ডিং মেইলটাকে কোনোভাবে জিমেইলের সাথে কানেক্ট করতে পারবো? হ্যাঁ জিমেইলটা হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা এই দেখো কন্টাক্ট নামে একটা ইমেল চলে আসছে আমার কাছে। ওকে, এই যে হাই চলে আসছে না, contact@codebenview.com। ওকে, এটা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কে কে বুঝো নাই বলো? জি জি ভাই, ভাই, clear। তাহলে কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বলতে হ্যাঁ, পারো ভাই, নিশ্চয়। না, বুঝতেছি। তোমরা জিজ্ঞেস বলবা, একজন বুঝি নাই, দেখবে আরো অনেকে বলতেছে বুঝিনি, তার মানে সে হয়তো বলতে লজ্জা পাচ্ছিল। ফার্স্ট টাইম ফেস করছি তো এই জন্যই চিন্তা করতেছি। আচ্ছা সমস্যা নাই, সেক্ষেত্রে কোনো ইস্যু হইলে আমাকে নক করো, হোস্টিং ইস্যু হইলে আলমগীরকে নক করো। আর জোরাইটি পেজটার লিংকটা আলমগীর একটু দিয়ে দিও। হ্যাঁ, ওদের 93 ব্যাচে। আচ্ছা এখন আমরা একজন ভাইয়া কোশ্চেন আপনারা করছি, কি শুধু ডোমেইন দিতে পারবেন? শুধু ডোমেইন তো দেই না, আমরা ডোমেইন এবং হোস্টিং একসাথে দেই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার হোস্টিং নেম চিপ থেকে কেনা ছিল তো, শুধুমাত্র ডোমেইন আচ্ছা লাগবে। ঠিক আছে, তুমি একটু আলমগীরের সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। হোস্টিং এর যে কোনো ইস্যু আলমগীরকে নক করবা, যত প্রবলেম পড়বা মানে জোরাইটি পেজে নক করবা, আর ডোমেইনটা এখন কেনার জন্য আলমগীরকে নক করতে পারো। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, জিমেইলে আসলে কিভাবে আমার এই ওয়েব মেইলটা অ্যাক্সেস করবো, তাই না? আচ্ছা এখানে দেখো ওয়েব মেইলে ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে, মানে আমার ওয়েব মেইলে যা ইমেল আসবে সেটা আমি আমার পার্সোনাল gmail.com এ ফরওয়ার্ড করে ফেলবো। হাউ? ফরওয়ার্ডারে গেলাম, ঠিক আছে। ফরওয়ার্ডারে যাওয়ার পর অ্যাড ফরওয়ার্ডার, এখানে দেখো যে আমিও দুটো ইমেল ফরওয়ার্ড করে রাখছি নিয়ার অন জিও ছিল আমার পার্সোনাল ইমেলে। ওকে, সো আমি অ্যাড ফরওয়ার্ডার দিয়ে একটা নতুন ইমেল ফরওয়ার্ড করব। অ্যাড্রেস টু ফরওয়ার্ড, কাকে ফরওয়ার্ড করব? contact2@codebenview.com, তাই না? এই দেখো contact2@codebenview.com, এটা ফরওয়ার্ড হবে। কোথায় ফরওয়ার্ড হবে? এই ইমেলে ফরওয়ার্ড হবে, এটা আমার পার্সোনাল জিমেইল। ঠিক আছে, অ্যাড ফরওয়ার্ডার, কাজ শেষ। এখন কেউ যদি আমাকে ইমেল পাঠায় আমি আমার জিমেইলের ইনবক্সে সেটা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা ভাই Okay. এই ক্ষেত্রে জি কি ভাই, ভাই, clear। এই ক্ষেত্রে ভাই ডাটাটা কি জিমেইলে স্টোর হবে? ডাটাটা ওয়েব মেইল থেকে এখানে ফরওয়ার্ড হবে, দোনোখানে স্টোর হবে, ওয়েব মেইলও থাকবে এখানেও থাকবে। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে ভাই আমি এক জায়গায় ডিলিট করে দিলে কি আরেক জায়গায় সেটা পাবো? হ্যাঁ, কোনো আরেক জায়গায় সমস্যা হবে পাবা, না? আরেক জায়গায় পাবা। ফরওয়ার্ডটা হ্যাঁ হ্যাঁ বলো। ফরওয়ার্ডটা কি প্রতিবার আমার ম্যানুয়ালি করতে হবে না না অটোমেটিক? না, অটোমেটিক সব মেইল এখন তুমি আমার একটা ইমেল এটাতে পাঠাইলে এটাতে চলে আসবে এখন auto। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি ফরওয়ার্ড করছি অর্থাৎ ইমেল রিসিভ করছি, আমি জিমেল থেকে কিভাবে পাঠাবো? ইজ ইট পসিবল? এখানে দেখো আমি জিমেল থেকে যখন মেইল পাঠাই তখন আমার একটা ডিফল্ট ইমেল দেওয়া থাকে। হ্যাঁ, আমার ড্রপ ডাউন একটা অপশন আছে, এখানে আমি আমার ইমেলটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি এখানে ইমেলও পাঠাইতে পারি আমার জিমেল থেকে, কিন্তু ইমেলটা যাবে হচ্ছে minhajatcodebenview.com থেকে দেখাবে, কিন্তু আমি জিমেল দিয়ে অ্যাক্সেস করতেছি। এখানে আমি সিলেক্ট করে দিলে সেটা করতে পারবো। আচ্ছা এটা করার জন্য খুব সহজ, দেখো এটা একটু পরে দেখাই। হ্যাঁ, অনেকের মাথা টাথা ঘুরে যেতে পারে এটা দেখাইলে। ঠিক আছে,
একটু লেন্দি প্রসেস, বাট প্রসেসটা এখানে দেওয়া আছে। সেটিংস, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, তারপর অ্যাড মেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর তোমার কাছে ইমেইলে কিছু পোর্টের ইনফরমেশন থাকবে, সেই পোর্টের ইনফরমেশনটা দিতে হবে। দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট করে দিলে সেটা অ্যাড হয়ে যাবে। যেহেতু ম্যান্ডেটরি না এটা, অনেকে আসলে ক্লাসে যা দেখে সেটাই ম্যান্ডেটরি মনে করে, এই জন্য আমি দেখালাম না। কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে আমাকে নক করতে পারো, আমি হেল্প করবো, ঠিক আছে? বা এই ডকুমেন্টটা দেখে করার পরে যদি আটকে যাও আমাকে নক করো। আচ্ছা, সো আমি ভাইয়া। জাস্ট, হ্যাঁ বলো। আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে চাচ্ছিলাম। স্ক্রিনটা ক্লাস শেষে দাও, টপিকটা শেষ জি, করে ফেলি। জি। আচ্ছা, এখন আমরা অনেক কিছু দেখে ফেলছি, সি প্যানেল টি প্যানেল দেখে ফেলছি। আমাদের শুধুমাত্র বাকি আছে হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করা। আচ্ছা, সবার প্রথমে সি প্যানেলে যে আমরা ব্যান্ডউইথ দেখতে পাই ওটা আসলে কি বোঝায়, মানে সি আচ্ছা, প্যানেল ব্যান্ডউইথ? বেসিক্যালি ব্যান্ডউইথটা হচ্ছে তোমার মানে ট্রাফিক ধারণ করার ক্ষমতা। সোজা কথা, আমরা 1 জিবি ব্যান্ডউইথে এট এ টাইম 4000 মানুষকে ওয়েবসাইট ভিজিট করাতে পারি। হাতে ডান দিকে দেখো আমাদের এন্ডোর্সমেন্ট প্রচুর পরিমাণে দেওয়া থাকে, এবং আমাদের এটা তো ব্যান্ডউইথ সমস্ত, এই যে দেখো 800 সামথিং জিবি। আচ্ছা, সো ব্যান্ডউইথ আমাদের ধরো এসএসসি বা এইচএসসি রেজাল্ট যখন বের হয়, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ট্রাফিক ঢুকে, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রেজাল্ট দেখতে ঢুকে, তখন অনেক সময় ওয়েবসাইট ব্ল্যাক আউট হয়ে যায়, তাই না? ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায় না বা সাদা হয়ে যায়। এটাই হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপার। অর্থাৎ অনেক ট্রাফিক যখন এট এ টাইম ওয়েবসাইটে লোড দিবে, তখন সে লোড আর নিতে পারে না, তখন সাইটটা ডাউন হয়ে যায়। এটাই আসলে ব্যান্ডউইথ যার যত ভালো সে তত ট্রাফিক ক্যারি করাতে পারবে। সো একটা ওয়েবসাইটে এট এ টাইম 4000 5000 ট্রাফিক অনেক কিন্তু, তাই না? 4000 মানে 1 জিবিতে তুমি 4000 5000 মানুষকে ঢুকাইতে পারতেছো। তো তোমার ব্যান্ডউইথ যদি মোটামুটি ধরলাম 100 জিবি, তোমরা 100 জিবি ব্যান্ডউইথ যদি পাও, তাহলে চিন্তা করো তোমরা প্রায় 40,000 মানুষকে এট এ টাইম ভিজিট করাতে পারবা। একটা ওয়েবসাইটে কখনোই এট এ টাইম 40,000 মানুষ খুব কম। ফিউ ওয়েবসাইটস, কিছু ওয়েবসাইট অনেক বড় বড় কিছু ওয়েবসাইট গুগল ছাড়া এত মানে এরকম বড় ওয়েবসাইট ছাড়া অন্যান্য আমাদের মতো ওয়েবসাইটে আসলে এট এ টাইম আমরা কখনো 40,000 মানুষ দরকার হচ্ছে। তোমাদের ব্যান্ডউইথটা আসলে ধরে নিতে পারো আনলিমিটেড। আমি আমার ব্যান্ডউইথের মাত্র 0.4% ইউজ করতেছি। তো বুঝতে পারছো, কোডবেন বিডির মতো একটা বড় ওয়েবসাইট মাত্র ব্যান্ডউইথ ইউজ করতেছে তার গিভেন ব্যান্ডউইথের 0.42%। ঠিক আছে, সো এটা অনেক কম না? তো তার মানে তোমার ব্যান্ডউইথটাও আনলিমিটেড ধরে নিতে পারো আমাদের এখানে আসলে। আর এবার আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টলে, অর্থাৎ আমি একটা ডাইরেক্টরিতে একটা ওয়েবসাইট তৈরি করব। সো ডাইরেক্টরি মানে কি? আমরা ডাইরেক্টরি মানে জানি এরকম প্রজেক্ট 1 প্রজেক্ট 2, যেহেতু আমরা একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব, কামিং সুন, ঠিক আছে? তাহলে আমি আমার ডাইরেক্টরি নাম দিব কি? কামিং সুন, তাই না? একটু ভালো করে খেয়াল করো, আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। প্রত্যেকবার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা অনেক ঝামেলা। মানে অনেক ঝামেলার মানে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়, এটাতেই আসলে অনেক সময় চলে যায়। তো আমাদের এখানে একটা টুল আছে, সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এই টুলের মধ্যে দেখো ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেখো আমি এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যেটা ম্যানুয়ালি করতে প্রায় মানে আমার নিজের ক্ষেত্রে প্রায় 20 থেকে 22 মিনিট সময় লাগে, এতগুলো কাজ করতে হয়। তো এখানে দেখো ইনস্টল নাওতে ক্লিক করব, শেষ। এখানে দেখো হাতে ডান দিকে ডাইরেক্টরি লেখা আছে না? ডাইরেক্টরিতে আমরা কি লিখবো? নোটপ্যাড দেখে বলো তো সবাই। কামিং সুন। ওকে, ভেরি গুড। তাহলে এই কামিং সুনটা কপি করে নিলাম আমি ডাইরেক্টরিতে, কারণ কমেন্টে তো লেখাই আছে /কামিং সুন হবে, ঠিক আছে? কাজ শেষ। এবার দেখো একটু নিচের দিকে আমাদের আইডি, মানে এই যে সি প্যানেলে ঢুকছো তো স্ল্যাশটা দিতে হবে না? স্ল্যাশ দেওয়া লাগবে না, স্ল্যাশ তো এটা মানে স্ল্যাশ বুঝাচ্ছে, ওকে? আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, আমাদের সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আলাদা, কিন্তু এই যে নতুন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি কামিং সুন codebenview.com/comingsoon, এইখানে আলাদা একটা আইডি পাসওয়ার্ড থাকবে। বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে আপাতত এটাই থাকে, অ্যাডমিন এবং পাস। মাথায় রাখবা সবসময় বাই ডিফল্ট অ্যাডমিন এবং পাস দেওয়া থাকে, শেষ। এবার একদম নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করব। আমার কোনো ডাটাবেস তৈরি করা লাগবে না, কোনো ওয়ার্ডপ্রেস আপলোড করা লাগবে না, কোনো ইউজার ক্রিয়েট করা লাগবে না, কোনো ইউজারকে ডাটাবেসের সাথে কানেক্ট করা লাগবে না। মানে আমি ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলের কথা বলতেছি। ম্যানুয়াল ওয়ার্ডপ্রেসে যে পরিমাণ হ্যাসেল থাকে এটা প্রায় 100 ভাগের 1 ভাগও নেই। আমি শুধুমাত্র ডাটাবেসটার নাম লিখছি, হয়ে গেছে, শেষ। এতটুকু ক্লিয়ার সবাই? ইনস্টল হয়ে গেছে? জি ভাই, ক্লিয়ার। ভাইয়া অ্যাডমিনের পাসটা চেঞ্জ করা লাগবে না ভাইয়া? তুমি চাইলে চেঞ্জ করতে পারো, আপাতত আমি যাতে সবাই কনফিউজ না হয় একই রাখলাম, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করব আমরা। ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস কিভাবে?
ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করার জন্য তোমার ওয়েবসাইটের নাম কি? এটা না কামিং সুন না তোমার ওয়েবসাইট? জি কামিং সুনের পর /wp ফর ওয়ার্ডপ্রেস ড্যাশ অ্যাডমিন WP অ্যাডমিন দিয়ে আমি ওয়েবসাইটে ঢুকতে পারবো। দেখি ঢুকে। ওকে, /wp অ্যাডমিন দিয়ে এন্টার দিলাম ব্রাউজারে। এখন আমার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড চাবে। আইডি এবং পাসওয়ার্ড কি ছিল বলো তো? অ্যাডমিন পাস। ভেরি গুড, অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল পাস, PASS। এন্টার দিলাম, আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকে গেছে। খুব সহজ না? ওয়ার্ডপ্রেসে চলে আসছি আমি, আর আমি জি। কাজ শুরু করবো। আচ্ছা, আর সফটওয়্যার ক্লাস ইনস্টল করার পর এখানে দেখা একটা অপশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অলরেডি ওরা দিয়ে দিছে। এখানে ক্লিক করলে কোনো আইডি পাসওয়ার্ডও দেওয়া লাগবে না, ডাইরেক্ট ঢুকে যাবে ওয়েবসাইটে। ওকে, জি ভাই। ঠিক আছে। আইডি পাসওয়ার্ড ভুলে গেছো, তখন কি করবা? সি প্যানেল থেকে পাসওয়ার্ড রিসেট দেওয়া যায়। আচ্ছা, রিসেট দেওয়া যায়, সেটা এখন দেখাচ্ছি না, সেটা আরো পরে দেখাবো। তুমি ওয়ার্ডপ্রেসে যাবা, সফটওয়্যার ক্লাসে, মনে করো আইডি পাসওয়ার্ড তোমার মনে নেই। এরপর ওভারভিউতে ক্লিক করবা। একটু নিচের দিকে দেখো, তুমি যে কটা ওয়েবসাইট তৈরি করছো সবগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে না? আমার ওয়েবসাইট কোনটা? কামিং সুন, রাইট? আমি আইডি পাসওয়ার্ড মনে করো জানি না, এই অ্যাডমিনের আইকনটার মধ্যে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করে দেখবা ঢুকে গেছে। এই অ্যাডমিন আইকনে ক্লিক করলে দেখবা তোমার কামিং সুন ওয়েবসাইটে ঢুকে গেছে। অর্থাৎ তুমি আইডি পাসওয়ার্ড রিসেট করা ছাড়াও যেটা আছে ওটা দিয়ে তুমি ঢুকে যেতে পারো তোমার সি প্যানেলে অ্যাক্সেস যদি থাকে। আচ্ছা, সো এখন আমি আমার ওয়েবসাইট রেডি। এখানে আমি একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। কামিং সুন ওয়েবসাইট কি আমার একটু আইডিয়া নিই। ওকে, সো কামিং সুন গুগল করি, আমার আইডিয়া নাই যেহেতু। কামিং সুন ওয়েবসাইট দিয়ে গুগল করলাম। আচ্ছা, এদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? 2-3 জনের কোশ্চেন তো থাকা উচিত। না ভাই, নাই। কারো কোশ্চেন এত ভালো সবাই? মানে না ভাই, clear। কনফিউজড আর কি, যে সি প্যানেল থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, আবার দেখাবো আরেকটা তৈরি করে। জি জি শিওর। এটা দেখালে আচ্ছা। খুব ভালো হতো আর কি। আচ্ছা ওকে, আমি সি প্যানেল আবার যাচ্ছি। হ্যাঁ, সি প্যানেলে গিয়ে এখন আমি মনে করো তোমাদেরকে একটা পার্সোনাল পোর্টফোলিও বানাইতে ভাই বললাম। একটা কোশ্চেন ছিল। বলো। আমাদের তো প্রথমে তো নরমালি এমনিতেই সি প্যানেলে আগে লগইন করা থাকতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, দেন হচ্ছে যে ওইখান থেকে আমরা ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, দেন কাজ করব নাকি? দেন কাজ করতে এরকমই তো জিনিসটা। রাইট। ওকে। আচ্ছা, এখন আমি একটা তাহলে প্রথমে আমার যে অপশনটা, আমাকে ডোমেইন হোস্টিং নিতে হবে, দেন তারপর আমি সি Exactly. প্যানেলটা ইনস্টল করার পরে তারপর আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। হ্যাঁ, এছাড়া হ্যাঁ। আদারওয়াইজ কোনো অপশনই নেই। আদারওয়াইজ কোনো অপশন নাই, ডোমেইন হোস্টিংটা পারচেজ করতে হবে। এক্ষেত্রে আমি অলরেডি বলে রাখছি, তোমাদের ডোমেইন হোস্টিং এখনই টাকা দেওয়ার যাদের মানে একটু প্রবলেম আছে তারা আলমগীরকে নক করে 1 সপ্তাহ সময় নিয়ে তোমরা এখনই ডোমেইন হোস্টিং এ অ্যাক্সেস নিতে পারো। পেমেন্টটা তুমি 4 দিন পরে করলেও হবে। ওকে, আচ্ছা এখন জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমি অলরেডি আমার ভাই আর কি, উনি আমাকে একটা সাবডোমেন দিছে, ওইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর কি। বর্তমানে আমি একটু ট্রাই করছিলাম প্লাগইন দিয়ে। আমি কি এখন মানে প্র্যাকটিস করতে পারবো? এখন পার্সোনাল ব্র্যান্ডিং তো তোমার ক্রিয়েট হচ্ছে না প্র্যাকটিস করলে। অর্থাৎ আমরা যখন 3-4টা মানে এট এ টাইম 6-7টা সাইটও দিব কোনো একদিন, তখন তুমি কি করবা? তখন তোমার সাবডোমেন তো একটাই, তখন তুমি 7টা ওয়েবসাইট না ভাই, আমি তো পারচেজ করে ফেলবো আর কি, পারচেজ না করার আগ পর্যন্ত। মানে আমার সাজেশন হচ্ছে তোমরা আজকে ডোমেইন হোস্টিংটা পারচেজ না করা, মানে যেহেতু ডোমেইন হোস্টিং আমার নেওয়ার প্ল্যান আছে, আমি 5 মাস পরে কেন নিব? আমি প্রথমেই আমার নিজের ওয়েবসাইটের মধ্যে সুন্দর একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব। পার্সোনাল একটা ব্র্যান্ডিং অনুযায়ী আমার একটা ওয়েবসাইট থাকবে। আমি আমার প্র্যাকটিসগুলো সব আমার সি প্যানেলে করব, আমার মতো সি প্যানেল আমি সাজাবো। এটা যদি আমি করি ফিউচারে, আমার প্ল্যান থাকে 2-3 মাস পরে, আমি এখন কেন করব না? পেমেন্ট তো আমাকে করতেই হচ্ছে। তুমি 3 মাস পরে পেমেন্ট করলেও তোমাকে যা করতে হবে এখন করলেও তাই করতে হবে। ঠিক আছে, সো আমার সাজেশন হচ্ছে নতুন করে ডোমেইন হোস্টিংটা নিয়ে নাও পার্সোনাল। ঠিক আছে, এবং কেউ ফ্রি ডোমেইন হোস্টিং এ করবা না। ফ্রি ডোমেইন হোস্টিং এ যে পরিমাণ ইস্যু হবে, তোমরা ওয়ার্ডপ্রেস শেখার ইচ্ছা তোমরা ভুলে যাবা। মানে এত পরিমাণ প্রবলেম হয়। বা একটা প্লাগইন আমি এখন ইনস্টল করব, দেখবা আমাদের সার্ভারে খুব দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু একটা ফ্রি ডোমেইন হোস্টিং এ কাজ করতে গেলে তোমার ওখানে দেখবা ওই প্লাগইনটা ইনস্টলই হচ্ছে না। তুমি সাপোর্ট একটা নিলা, 2টা নিলা, এরকম মানে তুমি একটা সময় টায়ার্ড হয়ে যাবে, মনে হবে যে ওয়ার্ডপ্রেসটা অনেক কঠিন। এই জন্য প্রিমিয়াম ডোমেইনে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, এখন আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তাহলে আমার ডাইরেক্টরির নাম কি হবে? পোর্টফোলিও, তাই না? আচ্ছা, তাহলে আমি সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে একদম বটমে সফটওয়্যার ক্লাসের ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। আমি জাস্ট আবার দেখাচ্ছি প্রসেসটা। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইনস্টল নাওতে ক্লিক করলাম। এখানে কি লিখবো? পোর্টফোলিও, রাইট? আচ্ছা, আইডি পাসওয়ার্ড দেখে নিলাম, অ্যাডমিন এবং পাসওয়ার্ড যা আছে তাই থাক। ইনস্টলে ক্লিক করলাম, শেষ কাজ। আচ্ছা, এখন আমি অ্যাক্সেস করব কিভাবে? /wp অ্যাডমিন দিয়ে অ্যাক্সেস করতে পারো, অথবা ওরা ইনস্টল হওয়ার পর তোমাকে এখানে দেখায় দিবে ইউআরএলটা। ইউআরএল এ ক্লিক করলে ডাইরেক্ট ঢুকে যাবে। এই যে
ঠিক আছে, দেখো ডাইরেক্ট ঢুকে গেছি আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, সহজ না অনেক? জি ভাইয়া। আচ্ছা, কারো প্রবলেম হলে ভিডিওগুলো দেখে জি। নিও। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করবো। কামিং সুন ওয়েবসাইটগুলো আসলে কেমন হয় একটু দেখি। কামিং সুন ওয়েবসাইট, কামিং সুন মানে কি, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, এখনো আসেনি। তো যেহেতু আসে নাই, এখানে এরকম লেখা থাকে উই আর কামিং সুন, এবং এখানে একটা কাউন্টডাউন টাইমার দেওয়া থাকে। কাউন্টডাউন টাইমারে কতদিন পরে তুমি আসবা, তোমার ওয়েবসাইটে আসবে, সেই ইনফরমেশনটা দেওয়া থাকে। নিচে কিছু সোশ্যাল মিডিয়া টিডিয়া দেওয়া থাকে। ঠিক আছে, এরকম বিভিন্ন ডিজাইনে কামিং সুন ওয়েবসাইট তৈরি হয়। আমরা এখন একটা কামিং সুন এরকম একটা চমৎকার ওয়েবসাইট তৈরি করবো। আচ্ছা, এখন আমরা এখানে অনেক কিছু আছে বাম দিকে, আমরা প্রত্যেকটা জিনিসই শিখবো যখন দরকার হবে। যেটা আপাতত আমাদের প্লাগইন নামে একটা জিনিস লাগবে। সো একটা প্লাগইন হচ্ছে একটা মানে প্রিমেড কোনো একটা টুল সফটওয়্যার যেটা অন্য একটা থার্ড পার্টি কোম্পানি ওয়ার্ডপ্রেসের জন্য বানায় রাখছে। সেগুলো ফ্রিও হয়, পেইডও হয়। তো আমরা এখন একটা ফ্রি টু প্লাগইন ইউজ করবো, যেটা ইনস্টল করার সাথে সাথে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন অথবা একটা কামিং সুন ওয়েবসাইট খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। আচ্ছা, এখানে আমরা সাইট অফলাইন দিয়ে সার্চ করব। এখানে দেখো প্লাগইন সার্চ করতেছি, সাইট অফলাইন। সাইট অফলাইন একটা প্লাগইনের নাম, কামিং সুন প্লাগইন। সাইট অফলাইন দিয়ে সার্চ করার পর হাতের বাম দিকে দেখো এই যে সাইট অফলাইন কামিং সুন। এছাড়াও ভাই আমার নেটে একটু সমস্যা ছিল, একটু যদি 20-25 সেকেন্ড পিছনে আবার যেতেন তাহলে আচ্ছা, আমি যেটা বললাম যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাক্সেস করার পর আমরা প্লাগইন অপশনে গিয়ে অ্যাড নিউ দিব। আমরা একটা প্লাগইন ইউজ করি তখনই যখন আমাদের একটা রেডিমেড কিছু দরকার হয়। অর্থাৎ আমরা তো ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং এ হাত দিব না। হ্যাঁ, কোডিং এ হাত না দিয়ে আসলে পুরোপুরি জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, একটা ওয়েবসাইট তৈরি করে তোমরা আগামী 5 মিনিটের মধ্যে দেখবা। দেখো এই প্লাগইনের মাধ্যমে প্লাগইনে গিয়ে সাইট অফলাইন দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর দেখো একটা প্লাগইন চলে আসছে। প্লাগইনটাকে ইনস্টল করলাম এবং এই প্লাগইনটাকে, প্রত্যেকটা প্লাগইন দুটো কাজ করতে হয়, একটা ইনস্টল আর একটা হচ্ছে অ্যাক্টিভেট। আমি এখন অ্যাক্টিভেটও করে দিলাম। প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেটও হয়ে গেছে, তাই না? এবার হাতের বাম দিকে দেখো সাইট অফলাইন নামে একটা অপশন চলে আসছে। অর্থাৎ এই প্লাগইনটা ব্যবহার করার জন্য একটা প্যানেল দেখা যাচ্ছে সাইট অফলাইন। সাইট অফলাইনে ক্লিক করার পর তুমি দেখবা এখানে তোমার ইনেবল অথবা ডিসেবল করা আছে। এখন যেহেতু ডিসেবল করা আছে, আমরা এটাকে ইনেবল করে দিলাম। তারপরে দেখো একটা লোগো চাচ্ছে। অর্থাৎ তুমি কামিং সুন ওয়েবসাইটে দেখবে এরকম একটা লোগো থাকে, তাই না? এরকম একটা লোগো আমি এখন আপলোড করে দিব। ধরো আমি কোন লোগোটাই আপলোড করে দিচ্ছি। আপলোড, আমরা এখন যেখানে আছি এটাকে বলা হয় মিডিয়া। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যত ফাইল আপলোড হয় সেগুলো এরকম মিডিয়া থেকে আপলোড হয়। সিলেক্ট ফাইল, লোগো কোথায় আছে? আচ্ছা, এটা ছোট লোগো নিলাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, লোগোটা নিয়ে নিলাম, লোগোটা ইনসার্ট করে দিচ্ছি। লোগোটা চলে আসছে, তাই না? ডিসপ্লে লোগো, ইয়েস। মানে আমি কিন্তু কোনো কোডিং এ হাত দিচ্ছি না, ব্যাক এন্ডের প্রত্যেকটা জায়গায় জায়গায় কোড লেখা হচ্ছে। যখনই আমি লোগো চেঞ্জ করছি কোড লেখা হচ্ছে। ডিসপ্লে লোগো নো দিলে একটা কোড, আবার ইয়েস দিলে একটা কোড, কিন্তু আমরা কোডগুলোকে দেখতে পাচ্ছি না, সেটা ব্যাক এন্ডে থাকে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় সুবিধা, যে কেউ আসলে খুব দ্রুত একটা সাইট ডেভেলপ করে ফেলতে পারে। আচ্ছা, ইটস এ টাইটেল। এখানে আসলে কি লেখা থাকবে? এখানে দেখো কি লেখা আছে, মানে কি লেখা থাকবে বলতে এখানে যে কামিং সুন অথবা আন্ডার কনস্ট্রাকশন এরকম যে কোনো কিছু লিখতে পারো। আমি লিখলাম উই আর কামিং সুন, অথবা আমাদের ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন। অর্থাৎ এখানে দেখো যে ছোট লেখা থাকে না, এগুলোকে শর্ট ডেসক্রিপশন বলা হয়। শর্ট ডেসক্রিপশনে কি লিখতে পারি? উই আর আমরা আমাদের সাইটটাকে নতুন করে ডেভেলপ করতেছি। হ্যাঁ, এতটুকু কাজ সেভ করে দিলাম। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই, ক্লিয়ার। কোনো কঠিন কিছু জি আছে? ভাই, ক্লিয়ার। লোগো দিছি, টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, কাজ শেষ। একটু নিচের দিকে দেখো কাউন্টডাউন নামে একটা অপশন আছে। কাউন্টডাউন ইনেবল করব, ইয়েস। কাউন্টডাউন মানে তোমার ওয়েবসাইটটা কবে আসবে। এখানে কাউন্টডাউন টাইমার আকারে দেখাবে। ধরো এরকম, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পর তোমার ওয়েবসাইটটা লাইভ হবে। এটাই আসলে কাউন্টডাউন টাইমার। তো আমি বলে দিলাম আজকে হচ্ছে কত তারিখ চলতেছে এখন? 2021-এর 19 মে, তাই না? 2021-এর মে মাসের 31 তারিখে আসবে। ওকে, দিয়ে রাখলাম। ওকে, সেভ চেঞ্জেস। ওকে, কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের নামটা কি বলতো? codenbd.com/comingsoon না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ওয়েবসাইটটা তুমি যদি যেই ব্রাউজ, মানে এই প্লাগইনটার একটা সমস্যা, সেটা হচ্ছে তুমি যে ব্রাউজারে এই প্লাগইনটা কাজ করবা সেই ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা দেখলে কিছুই দেখাবে না। দেখো ওয়েবসাইটটা এখন ভিউ করতেছি, কেমনে ভিউ করে? /comingsoon দিয়ে।
আর /wp admin দিলে ব্যাকএন্ডে চলে যাবে। দিলাম /coming soon। ওয়েবসাইটে কি জানি দেখাইতেছে, আমরা তো এই হ্যালো ওয়ার্ল্ড এগুলো কিছু দেইনি, তাই না? এটা হচ্ছে এই প্লাগইনটার একটা সমস্যা, অর্থাৎ অন্য একটা ব্রাউজার ইউজ করতে হবে। অর্থাৎ তোমরা যদি ধরো গুগল ক্রোমে আসছো মনে করো, হ্যাঁ, ক্রোমে একটা অনেকগুলো সিঙ্ক থাকে না, অন্য আরেকটা সিঙ্কে চলে যাবা, ঠিক আছে? অন্য আরেকটা সিঙ্কে গিয়ে ওয়েবসাইটটা টেস্ট করবা। এই যে টেস্ট করতেছি অন্য একটা সিঙ্কে গিয়ে টেস্ট করার পর ওয়াও, আমার ওয়েবসাইট রেডি, উই আর কামিং সুন, লোগো দেখা যাচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করতেছি, 11 দিন 23 ঘন্টা এত মিনিট এত সেকেন্ড পর আমার ওয়েবসাইটটা আসতেছে। সবাই কি এই ব্রাউজার চেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, একটু যদি কাইন্ডলি আর একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেই ব্রাউজারে কাজটা করছি সেই ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ভিউ করলে না দেখা যাবে না, মানে এখানে আসলে লগ ইন করে আছে তো এই জন্য, মানে তুমি যদি লগ আউট করে দাও তাহলে ফাইন, ওকে? মানে ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট করার পরে দেখতে পাবা, যেহেতু আমি এখনো কাজ করতেছি লগ আউট তো করবো না, এই জন্য অন্য আরেকটা ব্রাউজারে দেখবো। অথবা তোমরা এমনি দেখো, এই যে ধরো এই ব্রাউজারে তুমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আছো, তাই না? ইনকগনিটো মোড নামে একটা মোড আছে না, দেখো তো, এই যে এখানে গিয়ে নিউ ইনকগনিটো উইন্ডো, অনেকে হয়তো ইনকগনিটোর নাম প্রথম শুনছো, ইনকগনিটো মানে নতুন আরেকটা উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডোতেও তুমি দেখতে পারো, ঠিক আছে? অর্থাৎ সিঙ্ক না চেঞ্জ করে ইনকগনিটো মোডও দেখতে পারো। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে ডান। এখন আসো আমরা আরেকটু ভাইয়া। চেঞ্জ করবো। হ্যাঁ বলো। ভাইয়া মানে লোগোটা কি সব মানে যে কোনো ওয়েবসাইটের জন্য লোগোটা কি মাস্ট? হ্যাঁ, তুমি তোমার পার্সোনাল ব্র্যান্ডিং যখন করবা, তোমার ব্র্যান্ডিং এর জন্য আজকে লোগো বানানো দেখাইছি বা রবিন দেখাইছে, ওই লোগোটাই বানাই দিবা, ঠিক আছে? ওই লোগোটা এখানে বসাই দিবা। জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আর কি আছে দেখি। নিচের দিকে দেখো সোশ্যাল, এখানে দেখো আমাদের ওয়েবসাইটে যখন যাচ্ছি, ওয়েবসাইটটাতে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, তাই না? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এখানে আমি আমার সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিব। ওকে, তাহলে আমি আমার ফেসবুকের আমার প্রোফাইলের লিংকটা কপি করলাম, কপি করে আমি আমার প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিলাম। টুইটার নাই মনে করো, তাহলে ব্ল্যাঙ্ক। লিঙ্কডইন, আমার প্রোফাইলের ইউআরএল নিলাম, দিয়ে দিলাম। এভাবে তোমরা বাকি ইউআরএল গুলো দিয়ে দিবা। সেভ চেঞ্জেস, কাজ শেষ, সেভ করে ফেলছি। এবার ওই আগের ব্রাউজারে গিয়ে একটু আবার রিফ্রেশ দিব, কারণ নতুন কিছু অ্যাড করছি না, সেই জন্য রিফ্রেশ দিতে হবে। এবার দেখি তো আমার ফেসবুকে যায় কিনা। ফেসবুকে ক্লিক করলাম, দেখো আমার ফেসবুক প্রোফাইলে রিডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ যে কেউ আমার ওয়েবসাইট থেকে আমার ফেসবুকে যেতে পারবে। আচ্ছা, লাস্ট থিং হচ্ছে এখানে দেখো কিছু অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, তাহলে এগুলো চেঞ্জ করে ফেলে আসো। খুবই ইজি। এগুলো কই পাবো বলো তো? কোথায় পেতে পারি? কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো, রাইট। কন্টাক্ট ইনফোতে গেলাম, এখানে দিলাম ধানমন্ডি 01871993300। ইমেল অ্যাড্রেস তোমাদের নিজেদের ব্র্যান্ডিং নামটা দিবা, ঠিক আছে? তোমাদের ব্র্যান্ডিং প্রোফাইলে যেটা করবা সেটা দিবা। আচ্ছা, শেষ। সেভ চেঞ্জেস, অন্য ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, দেখি চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়ে গেছে, ধানমন্ডি, ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ইমেলও চলে আসছে, রাইট? লাস্ট থিং, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কিভাবে বলো তো? কোনটাতে যাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য? ডিজাইন, রাইট। ডিজাইনে গেলাম, ডিজাইনে দেখো এখানে কালার ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড। আপাতত আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, অর্থাৎ এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে। তুমি চাইলে এখানে কালার ব্যাকগ্রাউন্ডও দিতে পারো। আলহামদুলিল্লাহ, কালার ব্যাকগ্রাউন্ডে আমি একটা লাইট কালার দিলাম, হ্যাঁ, লাইট গ্রিন। ওকে ডান, সেভ চেঞ্জেস। দেখি তো কালার চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন তুমি মনে করো অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাও, ইমেজ ব্যাকগ্রাউন্ডে থাকবে বাট অন্য একটা। লেটস গো ফর গুগল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে গুগল করবা, গ্রেডিয়েন্ট মানে মিক্সিং, গ্রেডিয়েন্ট বানান কি করছি। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে গুগল করার পরে অনেক সুন্দর সুন্দর কালারফুল কিছু ব্যাকগ্রাউন্ড পাবো। আমরা এটা নিচ্ছি, যে সাইজে হোক সমস্যা নাই। রাইট বাটন, সেভ ইমেজেস, এটা ডেস্কটপে কিছু একটা নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা ইমেজটা আপলোড করবো, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা চাই না, নতুনটা চেঞ্জ করবো। আপলোড ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, কম্পিউটারে নামায় রাখছি যেটা, সেটা আপলোড করে দিলাম। এরপর ইনসার্ট ইনটু পোস্ট, চলে আসছে ছবি।
আসলে সেভ করে দেখি হয় কিনা কাজ। এছাড়া তুমি এখানে হেডলাইনের ফন্টের সাইজ টাইজ বাড়াইতে পারবা। হেডলাইনের ফন্ট সাইজ মানে কি, এই যে হেডলাইন যেটা দেখা যাচ্ছে এটার ফন্ট সাইজ বাড়াইতে পারবা, কমাইতে পারবা। ডেসক্রিপশনটা বাড়াইতে পারবা, তোমার যদি একটু ছোট মনে হয় ডেসক্রিপশনটা তাহলে বাড়াইতে কমাইতে পারবা, জাস্ট এভাবে টান দিলে বাড়বে কমবে। ঠিক আছে, হইলো আপাতত। এবার আমরা একটা রিলোড দিয়ে দেখি জি ভাই। চলে আসছে কিনা। এই যে চলে আসছে, আসছে না? জি ভাই। খুব সুন্দর একটা কামিং সুন ওয়েবসাইট ডান। সবাই বানাইতে পারবা না? জি ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। অ্যাসাইনমেন্ট হচ্ছে জাস্ট কামিং সুন ওয়েবসাইট তৈরি করবা। হোয়াট নিজস্ব মানে কোন সাবডোমেনে তৈরি করবা /কামিং সুন নামে একটা সাবডোমেনে করবা। সো নেক্সট ক্লাসে হয়তো আমি নিব হচ্ছে এলিমেন্টর বা মানে একটা পার্সোনাল সাইট রবিন দেখাবে, আমি এলিমেন্টরটা ইউজ করব কিভাবে বা একটা বিল্ডার কিভাবে ইউজ করব সেই বেসিক কনসেপ্টে চলে যাব। তো টিল দেন তোমরা যেটা করবা একটা কামিং সুন ওয়েবসাইটে নেক্সট আমার ক্লাসের আগেই ব্র্যান্ডিং এর সমস্ত কাজ শেষ করবা। সি প্যানেলটা আমার সাজেশন থাকবে এখনই আলমগীরকে নক করে নিয়ে রাখো, অথবা আজকে বা কালকের মধ্যে নাও, নিয়ে কামিং সুন নামে একটা ডাইরেক্টরিতে তোমরা একটা সি প্যানেলের ওয়েবসাইট তৈরি করো, সেখানে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের লিঙ্কটা দিবা। অর্থাৎ তোমার ব্র্যান্ডিং নেম মনে করো minhajulhasif.com, তখন তুমি লিঙ্ক দিবা কি minhajulhasif.com/coming-soon। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি জি ভাই। রেকর্ডিংটা গুগল ক্লাসরুমে কখন দেওয়া হবে? রেকর্ডিং আমি ক্লাস শেষে 1 ঘন্টার মধ্যেই